কুমিল্লা কুমিল্লা বিভাগ চাই। যাই হোক, এই মুহূর্তে কুমিল্লার রাজনীতি উত্তাল, বিশেষ করে কুমিল্লা ৬ আসনকে কেন্দ্র করে। কারণ যেহেতু এটা সদরের আসন, এখানে যিনি এমপি হন স্বাভাবিকভাবে ওনার প্রভাব প্রতিপত্তি বা ওনার নেতাকর্মীদেরও প্রভাব প্রতিপত্তি পুরো কুমিল্লা জুড়ে একটা অবস্থান বিরাজ করে। তো কুমিল্লা ৬ আসনে যে নাটকীয় মোড় এসেছে, এই নাটকীয় মোড় নিয়ে বেশ কিছু তথ্য আজকের ভিডিওতে থাকবে, যে কিভাবে মনিরুল হক চৌধুরী, তিনিও একজন প্রবীণ রাজনীতিবিদ এবং কি তার বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন আছে, কিন্তু কুমিল্লা সদরের আসনে তিনি অনেকটা কম আলোচিত ছিল এতদিন। এখন তিনি কিভাবে এতটা কম আলোচিত হলেও এখানে তিনি আসলে তার জায়গাটা পেয়েছেন। পেছনে যিনি কিং মেকার হিসেবে ভূমিকা রেখেছেন, নাম আসছে মনিরুল হক সাক্কু ভাইয়ের, যিনি বিএনপি থেকে এখন পর্যন্ত দলীয়ভাবে তার বহিষ্কার সম্ভবত এখনো প্রত্যাহার করা হয়নি। তবে এখানে সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে সীমানা পুনর্নির্ধারণের একটা ইস্যু। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যেমন এই 2025-এর সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিভিন্ন আসনগুলোর সীমানাকে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন পুনর্নির্ধারণ করার আগে কুমিল্লার এই সদরের আসনটা ছিল কুমিল্লা সদর, সেনানিবাস, তারপর হচ্ছে আপনার এখানে কি বলে যে উপজেলা সহ সিটি কর্পোরেশন সহ ধরা হইতো। কিন্তু এইবার সীমানা পুনর্নির্ধারণের কারণে কুমিল্লার সদর দক্ষিণ যে অঞ্চলটা, এইটা আমাদের সদরের সাথে কানেক্ট হয়ে গেল। সদর দক্ষিণ এতদিন আলাদা ছিল, সম্ভবত কুমিল্লা 10-এর আসন ছিল, কিন্তু সেইখান থেকে এটা চলে আসলো কোথায়? কুমিল্লা 6-এ। আর যিনি এখন বিএনপির এই মনোনয়নটা পেলেন, মনিরুল হক চৌধুরী, তিনি বেসিক্যালি এর আগে অতীতে সম্ভবত কুমিল্লা 10 আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন। এখন যেহেতু সীমানাটাকে পুনর্নির্ধারণ করা হয়েছে, সেই কারণে এখানে কিন্তু একটা সমীকরণ বদলাই গেল। আমি দেখাচ্ছি সমীকরণটা কিভাবে বদলাইলো। মনিরুল হক চৌধুরীর জন্মস্থান হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোগ্রাম নামক গ্রামে। বয়স কিন্তু কম হয় নাই, 1946 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এমনকি রাজনৈতিক জীবনেও বর্ণাঢ্যময় অতীত ইতিহাস আছে। ওনার রাজনৈতিক জীবন যদি আমরা দেখি, 1974 থেকে 1975 পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে জাতীয় পার্টি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। জাতীয় পার্টির পক্ষেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অবশেষে যখন তিনি বিএনপিতে যোগ দিলেন, তখনও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং সর্বশেষ আমরা যদি দেখি 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কুমিল্লা 10 আসনের প্রার্থী ছিলেন। এখানে আপনাদেরকে বুঝতে হবে, কুমিল্লা 10 আসনটা আগে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা 10-এ কানেক্ট ছিল। এখন 10-এর সেই প্রার্থী যখন কুমিল্লা 6-এ চলে আসলো, সদর দক্ষিণ কানেক্ট হয়ে গেল, তখন মনিরুল হক সাক্কুকে এদিকে আপনার প্রার্থী মনোনয়ন দেওয়া হলো। এখন কেন দেওয়া হলো, সেটার পিছনেও সাক্কু ভাই বনাম ইয়াসিন ভাইয়ের যে রাজনৈতিক একটা কি বলা হয় যে বিভাজন আছে, সেটা দায়ী। যেমন কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতিও বাহার গ্রুপ বনাম আফজাল খান গ্রুপের মধ্যে একটা ডিভাইডেশন ছিল, যার কারণে এখানে আওয়ামী লীগ ম্যাক্সিমাম সময় সুষ্ঠু নির্বাচন হলে ফেল করত। এখন দল যেহেতু এতদিন পরে নির্বাচনে যাবার সুযোগ পাচ্ছে, ইভেন একটা হার্ডেস্ট লড়াই হবে। অপরদিকে হাজী ইয়াসিনকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে সাক্কু ভাই তিনি আবার আলাদা নির্বাচন করবেন এমন একটা ঘোষণা কিন্তু দিয়েছিলেন স্বতন্ত্র থেকে। যেহেতু তিনি দল থেকে বহিষ্কার আছেন, সো তিনি দলের কোনো নীতি নির্ধারণী মানতে বাধ্য না। আর সাক্কু ভাইয়ের যে ফ্যান বেস আছে, বেশ কয়েকবার মেয়র থাকার কারণে কুমিল্লাতে দলের বাহিরেও ওনার বিশাল একটা সাপোর্টিং ভোটার কিন্তু আছে। আর ওই ভোটারদের সাপোর্টের কারণেই সাক্কু ভাই কিন্তু একা একা নির্বাচনের বক্তব্য স্ট্রেট দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দলের বেশ কয়েকটা জরিপ ছিল বিভিন্নভাবে। এই জরিপগুলো দিয়ে নিশ্চয় দল ফিল করছে যে ভাই দেখো, এখানে ইয়াসিনকে দিলে সাক্কু বিদ্রোহ করবে, আবার সাক্কু ভাইয়ের তো দেওয়াই যাবে না, তো এখানে আসনটা আসলে হারাই ফেলবে। সেই কারণে হাজী ইয়াসিন সাহেবকে না দিয়ে সাক্কু ভাইয়ের তো দেওয়ার সুযোগও নাই, তিনি দল থেকে আপাতত বহিষ্কার। এইখানে যে কৌশলটা বিএনপি করলো, 10 আসনের যে আগের প্রার্থী মনিরুল হক চৌধুরী, তিনি ভাই সদর দক্ষিণ উপজেলায় বিশাল তিনি পরিচিত, তিনি তার ভোট ব্যাংক আছে, একচেটিয়া ওনার এখানে আধিপত্য আছে। কিন্তু আমাদের এই কুমিল্লা 6-এ মনিরুল হক চৌধুরী তিনি অনেকটা নতুন। এখন তিনি এই যে নতুন ক্যারেক্টার হিসেবে দল তাকে মনোনয়ন দিল, কোন জরিপে দিল যে এই অঞ্চল ওনার ভোটটা কতটুকু আছে? বেসিক্যালি এইখানেও একটা সমীকরণ কিন্তু হয়েছে। বলা হয়ে থাকে কিং মেকার হিসাবে এখানে
ব্যাকগ্রাউন্ডে যিনি ভূমিকা পালন করেছেন মনিরুল হক সাক্কু। তিনি মনিরুল হক চৌধুরীকে নিয়ে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন। আর এখানে মনিরুল হক চৌধুরী তাহলে ভোট পাবে কোথায়? প্রথমত দলীয় ভোট, দলের বাইরে এখানে কেউ যেতে পারবে না, এটা দলীয় সিদ্ধান্ত। মনোনয়ন বদলানোর সম্ভাবনা এটা 1%। কেন বললাম? যদি ধরেন এরকম আন্দোলনের কারণে, যেমন ইয়াসিন ভাইয়ের যে সমর্থকরা আছেন বিভিন্নভাবে তারা রাজপথে নেমেছেন, তারা প্রটেস্ট করছেন, এখন এগুলার কারণে বিএনপি যদি সারা বাংলাদেশে 237টা আসনের মধ্যে একটা আসনে এই ধরনের পরিবর্তন করে, 236টা আসনে যে সকল প্রার্থীরা মনোনয়ন পায় নাই, যারাও বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ট্রেন অবরোধ বিভিন্নভাবে তাদের নেতাকে মনোনয়ন পাওয়ানোর চেষ্টা করছেন, পুরা বাংলাদেশে একটা ক্যাওস তৈরি হয়ে যাবে, যেটা তারেক রহমান বা বিএনপি এই মুহূর্তে সামাল দিতে পারবে না। বিষয়টা যদি হয়তো একটা আসন হয়তোবা একটা চান্স থাকতো। কারণ আমি গতকালকে ভিডিওটা যখন করছি, এরপরে অনেকেই বিএনপির অনেক প্রথিতযশা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ আমার সাথে কথা বলেছেন এবং কি এখানে সার্বিক সমীকরণ আমার সামনে নিয়ে আসছেন যে ভাই আপনি এই বিষয়গুলো হয়তো তথ্যগত আগের ভিডিওতে আপনি দেন নাই, যার কারণে আমি দ্বিতীয় ভিডিওটা করছি। তো সেখান থেকে পুনরায় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা যেটা, সেটা 1%। কারণ একজনকে যদি আবার বদলায়, সারা বাংলাদেশ এটাকে এক্সাম্পল নিয়ে আসবে, ভাববে যে না একজনকে যেহেতু দিছে আমরাও পাবো। সো সেই ক্ষেত্রে মনোনয়ন বদলানোর কিন্তু সুযোগ নাই। তাহলে বিএনপি দলীয়গতভাবে এখন যারা মানে বিভিন্ন পদ পদবিতে আছেন, তারা চাইলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না। ধরেন হাজী ইয়াসিন সাহেব তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন, কিন্তু নিতে গেলে তো তিনি আবার দল থেকে বহিষ্কৃত হবেন। সো আমার মনে হয় না যে তিনি এই রিস্কটা নেবেন। আর সাক্কু ভাই তিনি আসলে নির্বাচন করবেন না, কারণ মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণের কিং হইলে সদরের কিং হিসাবে কিন্তু একটা সাক্কু ভাইয়ের অবস্থান আছে। সদরে দুইটা কিং, একটা কিং কিন্তু সাক্কু ভাই আর একটা ইয়াসিন ভাই। তো এই কিং ধরেন কুমিল্লা শহরে বা কুমিল্লা 6 যদি ভোট থাকে বিএনপির 40% ফর এক্সাম্পল, তাহলে এখানে 20% বা 18% ভোট হচ্ছে ইয়াসিন ভাইয়ের, অথবা 18% ভোট হচ্ছে সাক্কু ভাইয়ের। একজনের 2% বেশি হবে কম হবে। তার মানে কুমিল্লাতে যদি স্বতন্ত্র প্লাস বিএনপির নির্বাচন হয়, ইয়াসিন ভাই বনাম সাক্কু ভাই হয়, তাহলে এখানে বিএনপি সিটটা হারাবে। সো দল হিসাবে বিএনপির যারা সমর্থক তারা তো ভোট দিতেই হবে, বা দিবে না হয়তো মনিরুল হক চৌধুরীকে। এর পাশাপাশি সাক্কু ভাইয়ের যে রিজার্ভ ভোট ব্যাংকটা আছে, দলীয় পরিচয়ের বাইরে দীর্ঘদিন কুমিল্লাতে তিনি রাজনীতি করার কারণে ওনার একটা অবস্থান আছে, এটা কুমিল্লার মানুষ ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে ওনার একটা স্পেশাল ব্যাকআপ এটা কিন্তু মনিরুল হক চৌধুরী পাবেন। ওপর দিকে সদর দক্ষিণের যে ভোটগুলো একচেটিয়া পাবেন, আর সদরের যে ভোটগুলা এখানে বিএনপি দলগতভাবেই মনিরুল হক চৌধুরীকে ভোট দেবে, কারণ মার্কা থেকে ভোট দেয়। আর হাজী ইয়াসিন সাহেব সম্ভবত স্বতন্ত্র দাঁড়াবেন না। সো মনিরুল হক চৌধুরীর জন্য রাস্তাটা সোজা। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে ইয়াসিন ভাই সিদ্ধান্ত নিলেন তিনি স্বতন্ত্র করবেন, কিন্তু নির্বাচনটা ওনার জন্য কঠিন হবে। কেন? কারণ কুমিল্লাতে যে 2 সিংহ বিএনপির 1 সিংহ, তিনি অলরেডি এই সিংহকে সাপোর্ট দিবেন না, দিবেন মনিরুল হক চৌধুরীকে। এমনকি বলা হয়ে থাকে যে টোটাল প্রসেসিং এর, টোটাল সিস্টেমের, এই যে ঢাকা নিয়ে বৈঠক হয়েছে, মিটিং হয়েছে, মনিরুল হক সাক্কুকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম সালামকে ডেকে নিয়েছেন, তারেক রহমান কথা বলেছেন। সো এখানে একটা সেট আপ এরকম ছিল, বোঝাই যাচ্ছে যে মনিরুল হক সাক্কু তিনি আসলে মনিরুল হক চৌধুরীকে সাপোর্ট দিচ্ছেন। দেন দল চিন্তা করছে 10-এর লোক 6-এ পাঠাই দেই, আমাদের আসনটা দরকার। আর দল হিসেবে বিএনপি এমনিও একটা ভোট পাবে, যেখানে ইয়াসিন বনাম সাক্কু দুজনকে একটা লড়াইয়ে না দিয়া থার্ড একজনকে এখানে দেই। তো মনিরুল হক সাক্কু আর মনিরুল হক চৌধুরী নাও দে আর এ টিম। এবং সদরের ভোটগুলোর জন্য দলীয় সাপোর্টিং এর বাইরে মনিরুল হক সাক্কুর যেই সাপোর্টিং, এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন যে মনিরুল হক সাক্কুর সাপোর্টই আসলে মনিরুল হক চৌধুরী তিনি কুমিল্লার আসনটাকে বিজয়ের স্বপ্ন দেখছেন। কুমিল্লাতে আমরা ছোটবেলা থেকে যখন কলেজ পলিটিক্স করছি, বন্ধু বান্ধব আজকে যারাই রাজনীতি করে, জামাত, শিবির, তারপরে ধরেন বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, আমরা কিন্তু আমাদের যে বয়সটা হচ্ছে 40, তো আমাদের ফ্যান বেস যারা, তারাই কিন্তু এখন বিভিন্ন দলের বড় বড় নেতৃত্বের পর্যায়ে আছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। সো কথাবার্তা তো হয়। গতকালকের ভিডিওর পরে অনেকে বিভিন্নভাবে আমাকে ফোন দিয়েছেন, কথা বলেছেন যে বাস্তবিক অর্থে কেন আসলে মনিরুল হক চৌধুরী এখানে পাইলো, প্যাচটা কোথায় লাগলো, শুধু কি সাক্কু ভাই চাইলেই মনিরুল হক চৌধুরী এখানে ঢুকতে পারলো না, ওই যে সীমানা পুনর্নির্ধারণের কারণে মনিরুল হক চৌধুরী এখানে ঢুকার সুযোগ হলো। আর কুমিল্লার বিএনপির এই সিটটাকে, 6 আসনের সিটটাকে ধরে রাখার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটি এখানে এই চালটা চালছে। এখন স্বাভাবিকভাবে যারাই রাজনীতি করে প্রত্যেকেরই রাজনৈতিক ক্যারিয়ারে একবার এমপি হওয়ার খায়েশ এইটা আসলে থাকেই ভাই। লাইক ইয়াসিন ভাইয়ের মতন যারা আছেন, সাক্কু ভাইয়ের মতন যারা আছেন, তারা কিন্তু স্বপ্ন দেখে যে একটা বার জীবনে তো এমপি হইতে হবে।
তাই না? তো সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন। আর এখন দল আসলে কি সিদ্ধান্ত নিছে, কি নির্ধারণী দিছে ভেতরে ভেতরে, সেটা তো আমাদের জানার সুযোগ নেই। তবে এখানে সবচেয়ে জরুরি হচ্ছে বিএনপির জন্য এই মুহূর্তে যে এই আসনটাকে তারা হারাবে নাকি জিতাবে। এখন জিতাইতে হলে দলের যে সিদ্ধান্ত সেটাকে আপনার মানতে হবে। বিদ্রোহী প্রার্থী হইতে গেলে দল থেকে বহিষ্কার হয়ে যাবে, আর দল থেকে বহিষ্কার হয়ে গেলে এই মুহূর্তে এটা খুবই একটা কঠিন সিচুয়েশন তৈরি করবে দলের জন্য এবং যিনি বিদ্রোহী প্রার্থী হবেন। তা আমার মনে হয় যে যে আন্দোলন হচ্ছে এগুলা সম্ভবত থেমে যাবে। দিন শেষে মনিরুল হক চৌধুরীর পেছনে মনিরুল হক সাক্কুই ছিলেন মেইন সাপোর্টার, মেইন কিং মেকার। আর এখানে রাজনীতি মানে ভাই চালের খেলা, চালের খেলা। তবে এই চাল দিতে হলে আপনার কাছে জনসমর্থন থাকতে হবে। এখন আমার মতন একজন XYZ, আপনার মতন XYZ, আমরা চাইলে এখানে রাজনীতিতে কিচ্ছু হবে না, কিন্তু মনিরুল হক সাক্কু বা হাজী ইয়াসিন তারা দুইজনই এখানে সিংহপুরুষ। দুইজনে দুই দিকে মোড় নিলে এখানে যে কোনো কিছু নকশা বদলাইতে পারে। তবে বিএনপির সমীকরণটা দলীয় ভোট প্লাস ব্যাকআপ হিসাবে মনিরুল হক সাক্কু তিনি নিশ্চয়ই এখানে একটা বড় ভূমিকা রেখেছেন। যদিও সামনে আসেন নাই, কিন্তু ওনার যে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, বিভিন্ন বক্তব্যে স্পষ্ট যে মনিরুল হক চৌধুরী সাক্কুর পায়ের উপর ভর করে এই 6 আসন জিতার স্বপ্ন দেখছেন। আমি ইয়াসিন ভাইয়ের যে বক্তব্য গতকালকে শুনেছি, তিনি এখনো ফাইনালি সিদ্ধান্ত দেন নাই যদি এই মনোনয়ন না বদলানো হয় তিনি কি করবেন। তবে আমার ধারণা ইয়াসিন ভাই ভদ্রলোক মানুষ, রাজনীতিতে খুবই তিনি হয়তো দলের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আমি আমার ব্যাপারে একটা কথা বলি ভাই, আমি এই রাজনৈতিক নিউজগুলো করি প্রায় আজকে 7-8 বছর। আমি কখনো কোনো দলের পক্ষে সরাসরি বা কোনো নেতার পক্ষে সরাসরি দালালি করি না। কেউ আমার টাকা দিয়ে কোনো একটা রাজনৈতিক নিউজ করাইছেন, এটা প্রমাণ করতে পারলে কান কাটিয়ে ফেলবো। আমার কাছে যেটা ভালো মনে হয়, আমার কাছে যেটা মনে হয় যে বিচার বিশ্লেষণ করে আমার ক্ষুদ্র মস্তিষ্কে হয়তো অনেক সময় লেকিংস থাকে, অনেক সময় টুকিটাকি ভুলও হয়, আমার পারসেপশন সবসময় সঠিক হবে তাও না। আমি আমার মতন করে কথা বলি। এখন এটা মাঝে মাঝে আপনার পক্ষে যেতে পারে, আপনার নেতার পক্ষে যেতে পারে, নেতার বিপক্ষে যাইতে পারে, বাট এখান থেকে আমার আলাদা কোনো রকম অ্যাডভান্টেজ নাই। আমি সর্বশেষ যে তথ্যটা দিয়ে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে, গতকালকে অনেকে বলছিলেন যে আমি ভিডিওতে বলছি যে কুমিল্লার সব নেতাকর্মীদের ইয়াসিন ভাই পালছেন। এটা কিন্তু বলি না, আপনারা ভিডিওটা ভালো করে শুনবেন। আমি বলছি ওনার সমর্থকদের দাবি। তো এটা তো বাংলাদেশের রাজনৈতিক কালচার যে ইয়াসিন ভাইয়ের যারা সমর্থক আছেন, ফলোয়ার আছেন, তারা যখন মামলা খাইছে, তারা যখন জেলে ছিল, তাদের পরিবারের দায়িত্ব উনি পালন করছেন। সাক্কু ভাইয়ের যারা ফলোয়ার আছে, কর্মী আছে, তারা যখন মামলা খাইছে, জেলে ছিল, তাদের পরিবারের দায়িত্ব তিনি দেখছেন। মনিরুল হক চৌধুরীর যারা কর্মী আছেন, ফলোয়ার আছেন, তাদেরটা তারাই দেখবেন। আমরা রাজনৈতিকভাবে এখনো এতটা উদার হইতে পারি নাই যে আমার দল করে নাই, আমার গ্রুপ করে নাই। দল করছে কিন্তু আমার গ্রুপের না, তার বিরুদ্ধে আমরা পজিটিভ হাত বাড়ানো এই রাজনৈতিক শিষ্টাচার এখনো আমরা পাই নাই, বাট আশা করি পাবো ভবিষ্যতে। যাই হোক, আলোচনাটা অনেক লম্বা হলো, কারণ কুমিল্লার মানুষ আমার এই নিউজটা দেখবেন। আমি বিস্তারিত বিশ্লেষণ করে এখানে বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকুন।